$260 মিলিয়ন, 5টি মার্কিন ব্যাংক, একটি রহস্যময় ফ্লোরিডার কোম্পানি আর $57 মিলিয়ন যার এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। মায়ামির আকাশে তখনও আতশবাজির ধোঁয়া, আটলান্টা স্টেডিয়ামের গ্যালারিতে তখনও মেসির নামে চিৎকার, 3 গোলে পিছিয়ে থেকে ফিরে আসার এক রূপকথা যা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। কিন্তু ঠিক যে মুহূর্তে আর্জেন্টিনা মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল, সেই সময় ওয়াশিংটন ডিসি আর মিয়ামির কোনো একটা অফিসে বসে থাকা কিছু মানুষ একটা রহস্য নিয়ে তদন্ত শুরু করে দিলেন জোর কদমে। মাঠের ভেতরে বিশ্বকাপের লড়াই আর মাঠের বাইরে FBI। কেন? আর্জেন্টিনা যখন বিশ্বকাপের মুকুট ধরে রাখার স্বপ্নে বিভোর, তখন সেই স্বপ্নের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা AFA মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্তের মুখোমুখি। অভিযোগ মানি লন্ডারিং, ব্যাংক জালিয়াতির, আর এমন সব লেনদেন যেগুলোর উৎস খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছেন খোদ তদন্তকারীরাই। মেসি যখন মাঠে ইতিহাস গড়ছেন, তখন তাঁরই দেশের সংগঠনের সভাপতি ক্লদিও তাপিয়া এখন সন্দেহের ঘেরাটোপে, আর সেটা করছে আমেরিকার বিশ্বখ্যাত এজেন্সি FBI। আজকের এই এপিসোডে জানাবো কিভাবে শুরু হলো এই তদন্ত, কারা এর কেন্দ্রে, কত টাকার হিসেব মিলছে না, আর বিশ্বকাপের মাঝপথে এই খবর আর্জেন্টিনার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। চলুন ঢুকে পড়ি এই গল্পের গভীরে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এবং আর্জেন্টিনার অন্যতম প্রভাবশালী দৈনিক লা নাসিওন প্রায় একই সঙ্গে একটি খবর প্রকাশ করল, যা মুহূর্তেই আর্জেন্টাইন ফুটবল মহল তো বটেই কাঁপিয়ে দিল গোটা বিশ্বকে। খবরটা সোজা ভাষায় এরকম: যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI এবং মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রসিকিউটররা ওয়াশিংটন ডিসি এবং মিয়ামিতে বসে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আমেরিকায় থাকা আর্থিক লেনদেন নিয়ে একটা প্রাথমিক তদন্ত চালাচ্ছেন। তাদের লক্ষ্য একটাই, শত শত মিলিয়ন ডলার কিভাবে AF এর সঙ্গে যুক্ত হয়ে মার্কিন ব্যাংকিং ব্যবস্থার ভেতরে ঢুকেছে এবং সেই লেনদেনের মধ্যে মানি লন্ডারিং বা জালিয়াতির মতো অপরাধ লুকিয়ে আছে কিনা। লা নাসিওনের প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীরা ইতিমধ্যেই সাক্ষ্য নেওয়া এবং আর্থিক নথিপত্র পর্যালোচনা শুরু করে দিয়েছেন। কিন্তু এটা কোনো হঠাৎ শুরু হওয়া তদন্ত নয়, এর শিকড় কিন্তু অনেক গভীরে, অনেক পুরনো। তাহলে গল্পের শুরুটা কোথায়? সময়টা পিছিয়ে নিয়ে যাওয়া যাক 2024 সালের সেপ্টেম্বরে। আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রক তখন প্রথম সতর্কবার্তা দেয়, AF এর কার্যক্রমের সঙ্গে আর্থিক গোলমাল জড়িয়ে থাকতে পারে। সেই সতর্কতা তখন খুব একটা আলোড়ন তোলেনি, কিন্তু 2025 সাল জুড়ে তদন্তটা ধীরে ধীরে একটা আকার নিতে থাকে। আর 2026 সালের শুরুতে কিছু নতুন ব্যাংকিং নথি আর অভিযোগ সামনে আসার পর তদন্তের পরিধি বহুগুণ বেড়ে যায়। এই তদন্তের নেতৃত্বে আছেন ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর প্যাট্রিক গুশু এবং ক্রিস্টোফার টিং, আর ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের মাইকেল বার্গার এর আগে ইকুয়েডরের প্রাক্তন কন্ট্রোলার কার্লোস রামন পালিতের মিয়ামি মানি লন্ডারিং মামলায় দোষী সাব্যস্ত করতে সাহায্য করেছিলেন। অর্থাৎ এই প্রসিকিউটরদের আন্তর্জাতিক আর্থিক অপরাধের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। এবার আসি অর্থের অঙ্কের প্রসঙ্গে। এই অঙ্কটা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে একটু একটু করে বদলেছে। কোথাও বলা হচ্ছে $260 মিলিয়ন, কোথাও বলা হচ্ছে 300 মিলিয়নেরও বেশি। তবে মোটামুটি 26 থেকে 30 কোটি ডলারের মতো অর্থ AF এর আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির সঙ্গে 5টি মার্কিন ব্যাংকিং প্রতিষ্ঠানের ভেতর দিয়ে ঢুকে পড়েছে। এই ব্যাংকগুলির মধ্যে রয়েছে সিটি ব্যাংক, সিনোভাস, ব্যাংক অফ আমেরিকা,
জেপি মর্গান চেজ এবং পিএনসি ব্যাংক। লা নাসিওনের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই অর্থের একাংশ এএফের চেনাজানা পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত করা গেলেও প্রায় $57 মিলিয়ন এমন সব কোম্পানি এবং ব্যক্তির কাছে পাঠানো হয়েছে যেখানে কোনো স্পষ্ট অর্থনৈতিক যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও চাঞ্চল্যকর তথ্য হলো এই অর্থের প্রাপক হিসেবে এমন কিছু ব্যক্তির নাম উঠে এসেছে যারা সরকারি নথি অনুযায়ী সামাজিক কল্যাণ ভাতা পান, অথচ তাদের নিয়ন্ত্রণাধীন কোম্পানির কোনো পরিষেবা দেওয়ার প্রমাণই নেই। মানে টাকাটা কেন তাদের খাতে গেল তা একেবারেই স্পষ্ট নয়। gold.com-এর প্রতিবেদন অনুযায়ী আর্জেন্টিনা যখন কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ আইন বলবৎ রেখেছিল ঠিক সেই সময় এই লেনদেনগুলো হয়েছে। এই পুরো তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতিষ্ঠান যার নাম ট্যুর প্রডেন্টার এলএলসি। ফ্লোরিডা ভিত্তিক এই কোম্পানিটি নাকি বিদেশে এএফের চুক্তিগুলোর অর্থ সংগ্রহের দায়িত্ব ছিল। এই কোম্পানির সঙ্গে যুক্ত দুটি নাম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একজন জাভিয়ের ফারোনি, তিনি একজন থিয়েটার প্রযোজক এবং আর্জেন্টিনার আইনসভার প্রাক্তন সদস্য, এবং তার স্ত্রী এরিকা জিলেট। আর্জেন্টাইন টেলিভিশন প্রতিবেদন অনুযায়ী আর্জেন্টাইন প্রসিকিউটররা এই দম্পতিকে সাক্ষ্য দেওয়ার জন্য তলবও করেছেন। মিয়ামি নিউ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ট্যুর প্রডেন্টারের মাধ্যমে আদিদাস এবং ওয়ার্নার ব্রাদার ডিসকভারির মতো বড় বড় স্পন্সরের অর্থ লেনদেন করা হয়েছে। এখানেই তদন্তটা আরো জটিল হয়ে উঠেছে, কারণ এই লেনদেনগুলো নিছক আভ্যন্তরীণ আর্থিক গরমিল নয়, বরং আন্তর্জাতিক স্পন্সরশিপ এবং মিডিয়া রাইটসের রাজস্বের সঙ্গেও জড়িয়ে আছে। এই তদন্তের আর একটা গুরুত্বপূর্ণ সূত্র সম্প্রতি সামনে এসেছে। আর্জেন্টাইন ব্যবসায়ী গিয়েরমো তোফনির সঙ্গে মিয়ামিতে 3 ঘন্টার একটি ভিডিও কনফারেন্স করেছেন তদন্তকারীরা। এই সাক্ষ্যকে তদন্তকারীরা এখনো পর্যন্ত এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। মানে এই কনফারেন্স থেকে অনেক তথ্য তারা পেয়েছেন বলে মনে করছেন। এএফের সভাপতি ক্লদিও তাপিয়ার জন্য এই সময়টা খুব খারাপ, কারণ তিনি শুধু এই মার্কিন তদন্তের মুখোমুখি হচ্ছেন তাই নয়, তার দেশেও তিনি আইনি লড়াইয়ে জড়িয়ে আছেন। আর্জেন্টিনার আদালতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কর এবং সামাজিক নিরাপত্তা তহবিলের প্রায় 19 বিলিয়ন আর্জেন্টাইন মুদ্রা বা পেসো মিসম্যানেজমেন্টের। এই অভিযোগ সত্ত্বেও আর্জেন্টাইন আদালত তাকে আমেরিকায় যেতে অনুমতি দিয়েছে শুধু বিশ্বকাপের জন্য। গুরুত্বপূর্ণ বিষয় হলো 2025 সালের ডিসেম্বরে আর্জেন্টাইন ফেডারেল পুলিশ এএফ এর সদর দপ্তর এবং একাধিক ক্লাবে অভিযান চালিয়েছিল। সুর ফিনান্সেস নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মানি লন্ডারিং এবং কর ফাঁকির অভিযোগ ছিল এইসব সংস্থার বিরুদ্ধে। মার্কিন তদন্তটা আর্জেন্টিনার তদন্ত থেকে আলাদা হলেও দুটো ঘটনাই একই সময় ঘটায় এএফ এর উপর চাপ বহুগুণ বেড়ে গেছে। তবে এই পরিস্থিতিতে এএফএও পুরোপুরি চুপ করে বসে নেই। উত্তর আমেরিকায় সংগঠনের প্রতিনিধি তোমাস রেগালাদো সম্প্রতি মিয়ামিতে ফুটবল, দুর্নীতি এবং বিচার নিয়ে আয়োজিত একটি ফোরামে উপস্থিত হয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন। তার কথায় তদন্তমূলক পদক্ষেপ কখনো দোষ প্রতিষ্ঠা করে না। তবে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এএফএ বা এর কোনো কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো ফৌজদারি অভিযোগ দাখিল করা হয়নি। তদন্তকারীরা এখনো প্রমাণ সংগ্রহ করছেন এবং মামলা করার মতো যথেষ্ট প্রমাণ আছে কিনা তা যাচাই করছেন। কিন্তু কেন বিশ্বকাপের মাঝখানে এই খবরটা এলো? আর এখানেই গল্পের নাটকীয়তা কিন্তু সবচেয়ে বেশি। এই তদন্তের খবর প্রকাশ্যে আসে ঠিক তখন যখন আর্জেন্টিনা মিশরের বিপক্ষে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে, এবং এই ম্যাচ ঘিরে আগে থেকেই ভিএআর বিতর্ক চলছিল, যা নিয়ে আমি আগে একটা এপিসোডও করেছি। আর ঠিক তার পরের দিনগুলোতেই এফবিআই এর তদন্তের খবর প্রকাশ্যে আসায় মাঠের বাইরের বিতর্ক আরও রহস্যময় হয়ে ওঠে।
অর্থাৎ মেসি এবং তার দল যখন ইতিহাসের আরেকটি অধ্যায় লেখার চেষ্টা করছেন, তখন সংগঠনের শীর্ষ নেতৃত্ব একটি ফেডারেল তদন্তের ছায়ায়। যারা ফুটবলের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, তাদের কাছে এই পরিস্থিতি একটা পুরনো স্মৃতি উস্কে দেবে। 2015 সালে ফিফার ঘুষ কেলেঙ্কারি। সেই মামলাতেও মার্কিন প্রসিকিউটররা একই আইনি কাঠামো ব্যবহার করেছিলেন এবং তদন্ত শেষ পর্যন্ত ফিফার শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। একাধিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছিলেন এবং পদত্যাগ করতে হয়েছিল ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকেও। আপাতত এফবিআই এই তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ডিপার্টমেন্ট অফ জাস্টিসও লা নাসিওনের প্রশ্নের জবাব দেয়নি। অর্থাৎ সরকারি স্তরে এটা নিয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ ধরে রাখার লড়াইতে যত এগোচ্ছে, ততই তাদের ঘিরে থাকা এই আর্থিক প্রশ্নগুলো কিন্তু জোরালো হচ্ছে। এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা সেই আবেগঘন প্রশ্নের পাশাপাশি এখন উঠে আসছে আরেকটা প্রশ্ন, যে সংগঠন এই দলটিকে পরিচালনা করছে তারা আর্থিক ব্যাপারে কি পুরোপুরি স্বচ্ছ? এ ব্যাপারে আপনি কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।